আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হোসাইন। চলুন জেনে নেওয়া যাক সারা বিশ্বে এ পর্যন্ত ঘটে যাওয়া প্রধান খবরগুলো। ভারত পাকিস্তান চলমান সামরিক উত্তেজনার মধ্যে ভারতের ঠিক কী পরিমাণ সম্পদের ক্ষতি হয়েছে এই প্রশ্নের জবাবে ভারতীয় বিমান বাহিনীর এক শীর্ষস্থানীয় কর্মকর্তা বলেছেন, যুদ্ধে ক্ষয়ক্ষতি হওয়াটা স্বাভাবিক, তবে ঠিক কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এ বিষয়ে তিনি বিস্তারিত তথ্য জানাতে রাজি হননি। রোববার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে পাক ভারত যুদ্ধের বিস্তারিত তুলে ধরেন বিমান বাহিনীর কর্মকর্তারা। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারতীয় বিমান বাহিনীর এয়ার মার্শাল A.K. ভার্তি বলেন, আমরা এখনও যুদ্ধাবস্থায় আছি, আর ক্ষয়ক্ষতি যুদ্ধেরই অংশ। 3.5 দিনের যুদ্ধের ক্ষতি সম্পর্কে জানতে চাইলে তিনি শুধু এতটুকুই বলেন। এদিকে পাকিস্তানের দাবি, চলমান সংঘাতে তারা ভারতের অন্তত 5টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে, যার মধ্যে আছে অন্তত 3টি রাফালে ফাইটার জেট। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে প্রচারিত সংবাদে বলা হয়েছে, ঘটনার দিন ভারত অধিকৃত কাশ্মীরে অন্তত 3টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে। তবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে এসব বিষয়ে কথা বলতে চাননি সামরিক কর্মকর্তারা। এয়ার মার্শাল A.K. ভার্তি বলেন, আপনাদের এবং আমাদেরও উচিত নিজেদের কাছে শুধু একটি প্রশ্ন করা, সেটি হলো, আমরা কি আমাদের লক্ষ্য অর্জন করতে পেরেছি? ভার্তি বলেন, উত্তর হলো হ্যাঁ, সীমান্তের ওপারে থাকা সন্ত্রাসীর আস্তানাগুলো আমরা ধ্বংস করতে পেরেছি, আর পুরো বিশ্ব এটা জানে, তারা এটা প্রত্যক্ষ করেছে। যুদ্ধকালীন পরিস্থিতিতে ভারত কি কি হারিয়েছে এবং কতগুলো সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি এই বিষয়ে মন্তব্য করতে চাই না, কারণ আমরা এখনও যুদ্ধ অবস্থায় আছি। কিছু বললে তাতে প্রতিপক্ষের লাভ হবে। তবে তিনি নিশ্চিত করে বলেন, আমরা যে উদ্দেশ্যে এই অভিযান পরিচালনা করেছি সেটাতে আমরা সফল হয়েছি। আমাদের সব পাইলট নিরাপদে ঘরে ফিরেছেন। গত সপ্তাহে হঠাৎ করে পাকিস্তানের বেশ কয়েকটি বেসামরিক স্থাপনায় হামলা চালায় ভারত। এর মধ্যে অন্তত 2টি মসজিদও ছিল। ওই হামলায় 31 জন নিহত হয়েছে। পাকিস্তান হামলা প্রতিহত করতে গেলে 5টি যুদ্ধবিমান হারায় ভারত। এরপর পাকিস্তানের 3টি বিমান ঘাঁটিতে হামলা চালায় ভারতীয় বিমান বাহিনী। পরদিন পাল্টা আঘাত হানে পাকিস্তান। এতে ভারতের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় বলে জানায় ইসলামাবাদ। তবে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় শনিবার বিকেলে উভয় পক্ষ যুদ্ধবিরতিতে যায়। 3 দিনের যুদ্ধে পাকিস্তান তাদের সামরিক সরঞ্জাম ও প্রযুক্তিগত সক্ষমতা দিয়ে ভারতকে চমকে দিতে পেরেছে বলে মন্তব্য করেছেন ব্রিটিশ নিরাপত্তা ও প্রতিরক্ষা বিশ্লেষক প্রফেসর মাইকেল ক্লার্ক। তিনি মনে করেন, পাকিস্তানের সক্ষমতার সামনে ভারত অনেকটাই অপ্রস্তুত অবস্থায় পড়ে গিয়েছিল। ব্রিটিশ সংবাদ মাধ্যম স্কাই নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ক্লার্ক বলেন, ভারত সম্ভবত পাকিস্তানের এই শক্তি প্রদর্শনকে ঝুঁকি হিসেবে নেয়ার লক্ষণ হিসেবে দেখবে। এই বিশ্লেষক বলেন, পাকিস্তান যে সামরিক সরঞ্জাম ব্যবহার করেছে তা দেখে ভারতীয়রা হয়তো খানিকটা অপ্রস্তুত অবস্থায় পড়ে গিয়েছিল। এর কারণ হলো, পাকিস্তান তাদের অনেক চীনা প্রযুক্তি নির্ভর সরঞ্জাম ব্যবহার করেছে। বর্তমানে সবার মনোযোগ J-10 যুদ্ধ বিমানের দিকে। ক্লার্ক আরও বলেন, পাকিস্তানের একটি J-10 যুদ্ধবিমান ভারতের রাফালে যুদ্ধবিমানকে ভূপাতিত করেছে বলে মনে হচ্ছে। তিনি আরও বলেন, নিঃসন্দেহে পাকিস্তান তাদের HQ-9 অ্যান্টি এয়ারক্রাফট ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে, যা সম্ভবত বেশ কার্যকর প্রমাণিত হয়েছে। আমার মনে হয়, চীনা সরঞ্জামের সঙ্গে পাকিস্তান যে প্রযুক্তিগত দক্ষতা অর্জন করেছে তা দেখে ভারতীয়রা হয়তো বিস্মিত হয়েছে। তবে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের যুদ্ধংদেহী মনোভাব দেখে তারা অবাক হয়নি, কারণ তারা এটাই আশা করেছিল। ক্লার্ক বলেন, ভারতের প্রতিক্রিয়ার একটি অংশ ছিল জেনারেল মুনিরকে একটি শিক্ষা দেওয়া। ভারত বোঝাতে চেয়েছে তারা যে কোনো কিছু করতে প্রস্তুত। এর অংশ হিসেবে তারা তাদের পশ্চিমা নৌবহরের একটি বিমানবাহী রণতরী দল মোতায়েন করেছে। এটি করাচি থেকে মাত্র 300 মাইল দূরে অবস্থান করছে। এটি একটি পূর্ণাঙ্গ যুদ্ধের দিকে যাওয়ার হুমকি, যদি না পাকিস্তান তাদের অবস্থান থেকে সরে আসে। দুর্ভাগ্যবশত আন্তর্জাতিক সম্প্রদায় এমন একটি উপায় বের করেছে যেখানে উভয় পক্ষই থামতে পারে। উভয় পক্ষই যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। ট্রাম্প প্রশাসন ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও কঠোর চেষ্টা করে এই যুদ্ধবিরতি নিশ্চিত করেছেন। প্রতিরোধ সংগঠন ইসলামিক জিহাদের সামরিক শাখা আল কুদস ব্রিগেডসের একজন ফিল্ড কমান্ডার জানিয়েছেন, পূর্ব গাজার সোজাইয়া এলাকায় তাদের যোদ্ধারা দখলদার সেনাদের ওপর জটিল একটি অপারেশন চালিয়েছে। গত শনিবারের ওই অপারেশনে ইসরায়েলি বাহিনীকে ফাঁদে ফেলে তাদের উপর হামলা চালানো হয়। হামলায় নিশ্চিতভাবেই দখলদার সেনারা আহত ও নিহত হয়েছে। ইসরায়েলি গণমাধ্যম বলছে, শনিবার গাজার সোজাইয়া এলাকায় একটি বোমার বিস্ফোরণে 9 সেনা আহত হয়েছে। আহতদের মধ্যে 2 জন অফিসার রয়েছে, যাদের একজন ব্যাটালিয়ন কমান্ডার এবং অন্যজন ডেপুটি ডিভিশন কমান্ডার। এর একদিন আগে গাজায় 2 জন সেনা নিহত হওয়ার কথা স্বীকার করেছে ইসরায়েল। এছাড়া ইসরায়েলি বাহিনীর একটি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করেছে আল কুদস ব্রিগেডস। ইসরায়েল গাজার যুদ্ধে হতাহত যোদ্ধাদের সঠিক সংখ্যা প্রকাশ না করে বলে অভিযোগ আছে। দেশটির জনগণের ক্ষোভ ও সেনাদের হতাশা চেপে রাখতে এই পলিসি গ্রহণ করেছে।
হামাসের শীর্ষস্থানীয় কর্মকর্তা খলিল আল হাইয়া বলেছেন, গাজায় আগ্রাসন বন্ধের লক্ষণ স্পষ্ট হওয়ার প্রত্যাশা নিয়েই তারা ইসরায়েলি আমেরিকান সেনা এডান আলেকজান্ডারকে মুক্তি দিচ্ছেন। তিনি বলেন, আগ্রাসন বন্ধ, সীমান্ত ক্রসিং খুলে দেওয়া, মানবিক ত্রাণ প্রবেশ এবং জনগণকে মুক্তভাবে চলাফেরা করতে দিলে আলেকজান্ডার মুক্তি পাবেন। হামাস সবসময় কূটনৈতিক উপায়ে সমাধানে রাজি আছে জানিয়ে তিনি বলেন, যুদ্ধবন্ধে একটি বিস্তৃত চুক্তি, দুই পক্ষের বন্দীদের মুক্তি ও গাজার পেশাদার লোকদের দিয়ে প্রশাসন পরিচালনা চায় হামাস। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, হামাস সোমবার দুপুরে এডান আলেকজান্ডারকে মুক্তি দিতে চলেছে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পও বিষয়টিকে স্বাগত জানিয়েছেন, তবে এই প্রক্রিয়ার সাথে ইসরায়েলের সংশ্লিষ্টতা নেই বলে গুঞ্জন আছে। ইসরায়েলকে বাদ দিয়ে যুক্তরাষ্ট্র হামাসের সাথে কোনো সমঝোতায় পৌঁছেছে বলে মনে করছেন অনেক বিশ্লেষক, যদিও এই বিষয়ে স্পষ্ট কোনো ঘোষণা দেওয়া হয়নি। গাজায় যুদ্ধবিরতি নিয়ে গত কিছুদিন ধরেই অচল অবস্থা চলছে। মার্চের শেষ দিক থেকে ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে আবারও আগ্রাসন শুরু করে। হামাস বলছে, যুদ্ধ বন্ধের স্থায়ী চুক্তি ছাড়া তারা একজনও বন্দীকে মুক্তি দেবে না। এখনও হামাসের হাতে 50 জনের অধিক ইসরায়েলি পণবন্দী রয়েছে বলে মনে করা হচ্ছে। রাশিয়ার সঙ্গে চলা দীর্ঘ যুদ্ধের অবসান ঘটাতে বৃহস্পতিবার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তুরস্কে বৈঠক করতে প্রস্তুত রয়েছেন বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। ইউক্রেনের সংবাদ মাধ্যম দ্য কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট জেলেনস্কির বরাত দিয়ে এই খবর জানিয়েছে। জেলেনস্কি বলেছেন, হত্যাকাণ্ড দীর্ঘায়িত করার কোনো মানে হয় না। আমি বৃহস্পতিবার তুরস্কে পুতিনের জন্য অপেক্ষা করব। তিনি বলেন, আমরা আগামীকাল থেকে একটি সম্পূর্ণ এবং স্থায়ী যুদ্ধবিরতি আশা করছি, যা কূটনীতির জন্য প্রয়োজনীয় ভিত্তি তৈরি করবে। এর আগে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ওপর চাপ তৈরি করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে জেলেনস্কির প্রতি চাপ তৈরি করেন তিনি। ট্রাম্প বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনের সঙ্গে কোনো যুদ্ধবিরতি চুক্তি চান না। এর পরিবর্তে তিনি বৃহস্পতিবার তুরস্কের সরাসরি সাক্ষাতে রক্তবন্যার অবসানে আলোচনার ইচ্ছা প্রকাশ করেছেন। রুশ প্রেসিডেন্টের এই প্রস্তাবে ইউক্রেনের তাৎক্ষণিকভাবে রাজি হওয়া উচিত। এর আগে পুতিনের সঙ্গে যে কোনো ধরনের আলোচনা শুরুর আগে সোমবার থেকে রাশিয়ার কাছে 30 দিনের যুদ্ধবিরতির দাবি জানান জেলেনস্কি। ট্রাম্প বলেন, ইস্তাম্বুল সাক্ষাতে আলোচনায় কোনো চুক্তির সম্ভাবনা আছে কিনা তারা অন্তত তা বুঝতে পারবেন, আর যদি না থাকে তাহলে ইউরোপীয় নেতারা এবং যুক্তরাষ্ট্র জানতে পারবে আসলে কোন পরিস্থিতিতে আছে বিষয়টি এবং সেই অনুযায়ী ব্যবস্থা নিতে পারবে। এর আগে চলতি সপ্তাহে সরাসরি ইউক্রেনের সাথে সংলাপের প্রস্তাব দিয়েছেন পুতিন। সেখানে তিনি বলেছেন, তুরস্কে হতে পারে এই সংলাপ। এবার জেলেনস্কির পক্ষ থেকেও সংলাপে ইস্যুভিত্তিক ইতিবাচক বার্তা পাওয়া গেল। এদিকে তুরস্কের ক্ষমতাসীন দল একে পার্টির একজন মুখপাত্র বলেছেন, তার দেশ রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শীর্ষ পর্যায়ের সংলাপ আলোচনায় প্রস্তুত। তিনি বলেন, সংঘাত নিরসনে তুরস্কের বিস্তর অভিজ্ঞতা রয়েছে। এখনও দুই পক্ষের কাছ থেকে কোনো বিস্তারিত তথ্য পাইনি, তবে আমরা তাদেরকে সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত। ত্রিপক্ষীয় বৈঠক করেছে পাকিস্তান, চীন ও আফগানিস্তানের প্রতিনিধিরা। আফগানিস্তানের রাজধানী কাবুলে দেশটির অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি এই বৈঠকের আয়োজন করেন। বৈঠকে অর্থনৈতিক সম্পর্ক শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছে তিন দেশ। দ্য নিউজের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। আফগানিস্তানে ইসলামাবাদের বিশেষ প্রতিনিধি মোহাম্মদ সাদিক বলেন, গত শনিবার অনুষ্ঠিত এই ত্রিপক্ষীয় বৈঠকে আঞ্চলিক অর্থনীতি ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলোর উপর জোর দেওয়া হয়েছে। এছাড়া অন্যান্য বিভিন্ন বিষয়ে সহযোগিতার সম্পর্ক জোরদার করতে প্রতিশ্রুতি দিয়েছে বৈঠকে অংশ নেওয়া পক্ষগুলো। 2017 সালে পাকিস্তান, চীন ও আফগানিস্তানের মধ্যে একটি ত্রিপক্ষীয় সংলাপের কাঠামো গঠন করা হয়েছিল। এই লক্ষ্য ছিল অর্থনৈতিক সমন্বয়, সন্ত্রাস বিরোধী পদক্ষেপে পারস্পরিক সহযোগিতা এবং রাজনৈতিক আস্থা বৃদ্ধি করা। সংলাপের ওই কাঠামোর আওতায় এবার আলোচনায় বসল তিন দেশ। সেখানে চীনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন আফগানিস্তানে দেশটির বিশেষ দূত ইউ সিয়াংউং। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে মোহাম্মদ সাদিক বলেন, কাবুলে পাকিস্তান, চীন ও আফগানিস্তানের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠক হয়েছে। এর মধ্যে দিয়ে অর্থনীতি ও নিরাপত্তা বিষয়ক সহযোগিতা এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে নিজেদের দৃষ্টিভঙ্গিগুলোর ঐক্যমত্যের একটি সুযোগ তৈরি হয়েছে। আফগানিস্তানের সংবাদ মাধ্যম আরিয়ানা নিউজের প্রতিবেদন অনুযায়ী এর আগে সর্বশেষ সংলাপ যে অগ্রগতি হয়েছিল এবং যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেসব বিষয়ে পর্যালোচনা করে তিন পক্ষ। একই সঙ্গে ভবিষ্যতে কাবুলে তিন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের বিষয়ে একমত হয় তারা। আফগানিস্তানের তালেবান সরকারকে এখনও কোনো দেশ আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি না দিলেও তাদের সাথে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। চীন ও পাকিস্তান কাবুলে তাদের দূতাবাস চালু করেছে অনেক আগেই। দেশগুলোর মধ্যে নিয়মিত কূটনৈতিক কার্যক্রম চালুও রয়েছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।